আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা যে মডিউলটা আছে, মডিউলের বাহিরে আপকামিং যে ক্লাসগুলো আছে আরো কিছু জিনিস অ্যাডভান্স দেখে নেব, যেটা কি করবে আমাদের বেনিফিটেড হবে। এখন যে টেক্সট বেসিক, টেক্সট ফরম্যাটিং এবং সেভিং ফাইল, এটা কি বুঝছেন আপনারা? ফাইল সেভ করাটা প্রয়োজনে আরেকবার দেখাই দিই, ঠিক আছে? যে কোনো ফাইলকে সংরক্ষণ করা খুব ইজি এই জিনিসগুলো। তো এরপর হচ্ছে কি ওয়ার্কিং উইথ অবজেক্ট হেডার অ্যান্ড ফুটার, এরপর হচ্ছে ওয়ার্কিং উইথ বুলেট নাম্বার লিস্ট টেবিল, ডে 3-4 যে মডিউলটা একটু ধারণা নেওয়ার চেষ্টা করব। তারপরে হচ্ছে আমাদের একটু অ্যাডভান্স একটা জিনিস দেখবো, অনেকের জন্য এটা পরিচিত হতে পারে, অনেকের জন্য নাও হতে পারে, যেটা হচ্ছে এআই দিয়ে যে আমরা ছবিগুলো তৈরি করি, হ্যাঁ, ওই রিলেটেড একটা ধারণা দিব। শেষে আপনারা অ্যাসাইনমেন্ট যেভাবে করবেন আমি তাহলে শুরু করে দিচ্ছি। হ্যাঁ, তো প্রথমে আমরা আমাদের পৃষ্ঠা যে লেআউট এনভায়রনমেন্টটা কিভাবে তৈরি করি, কেউ একজন বলবেন? যে কোনো ডকুমেন্ট আমরা তো ওয়ার্ডটা অন করে রাখছি, তাই না? ওয়ার্ড অন করতে পারি তো নাকি? আচ্ছা, তো এখানে এনভায়রনমেন্ট তৈরি করার জন্য বারবার বলা হয়েছে না যে একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে, বলা হয়েছে না? বলা হয় নাই? হ্যাঁ, পেজ লেআউটে গিয়ে এনভায়রনমেন্টের কথা বলা হয়েছে। কি নিতে হবে? সাইজটা কি নিব? A4 নিব। এই জিনিসগুলো প্রথমে করে নিব। ধরেন আপনি একটা সিভি, যেটা স্বপ্নের সিভি, হয়তো সেটা বিয়ের কাজে ব্যবহৃত হবে বা হচ্ছে জবের ক্ষেত্রে। তো সিভি কমপ্লিট করে ফেলছেন কিন্তু সাইজটাই করেন নাই, লেটারে করে ফেলছেন। প্রিন্টারে যে প্রিন্ট দেওয়ার জন্য বলছে, প্রিন্ট দিলেন, দেখলেন যে আপনার সাইজটা অ্যাকুরেট আসে নাই, A4 এর যে সাইজটা। তো এই জন্য আমরা কি করব? প্রথমত আমাদের এনভায়রনমেন্ট তৈরি করার জন্য সাইজটাকে কি করে নিছি? A4 করে নিছি। হ্যাঁ, এবার আমরা এখানে মার্জিনটা দেখব। এখানে যে মার্জিনটা আছে, বাই ডিফল্ট আমাদের কত লেখা থাকে মার্জিন? টপ বটম রাইট লেফট যেটা আছে 1 ইঞ্চি করে থাকে। আমাদের লেখার প্রয়োজন অনুযায়ী যদি প্রয়োজন হয় আমরা এটাকে কি করতে পারি? বড় করতে পারি, মার্জিনটাকে বাড়াতে পারি, কমাইতে পারি। আচ্ছা, তো এখন র্যান্ডমলি কিছু লেখা লিখবো, ধরেন 10টা প্যারাগ্রাফ লিখবো। কিভাবে লিখতে পারি? সমান সমান ব্যবহার করে। র্যান্ড বানান কি? REND না RAND? আচ্ছা, র্যান্ড লিখলাম, এবার ব্র্যাকেট দিলাম। এখন আমি চাচ্ছি কি 10টা প্যারাগ্রাফ তৈরি করব, 10 লিখলাম, ঠিক আছে? 10 লিখে ব্র্যাকেট ক্লোজ দিলাম, ইন্টার। ট্রাই করে দেখেন। আমি কয়েকটা নিয়ম দেখাইছি আপনাদের। একটা হয়েছে কি, কমা দিয়ে যদি আপনি নাম্বার দেন তাহলে হয়েছে কি 10টা প্যারাগ্রাফ হবে, যার মধ্যে প্রতিটার মধ্যে কয়টা? 3টা করে লাইন হবে, তাই না? এভাবে দেখাইছি, এটা আপনারা বুঝছেন। ইন্টার দিলাম, প্রতিটার মধ্যে সর্বনিম্ন 3টা লাইন থাকবে, আছে। কোনো কোনো ক্ষেত্রে যে লেখাটা ক্রস করবে ওটা 4 লাইনের মধ্যে থাকবে, তবে এটা আমাদের কনসার্ন না। কন্ট্রোল জেড দিলাম, কি পূর্বের অবস্থায় আসবো নাকি? কন্ট্রোল জেড এর কাজ তো জানি, পূর্বের অবস্থায় আসলাম। এবার দেখেন, এবার আরেকটা ম্যাজিক দেখেন। আমি লিখলাম যে 10 লিখে ব্র্যাকেটটা ক্লোজ দিলাম, এবার ইন্টার দিব। মানে এখন আমি বলছি আমার 10টা প্যারাগ্রাফ দরকার, এবার কত লাইন দাও তুমি, এটা আমার দেখার দরকার নেই, হবে। ইন্টার প্রেস করলাম, তাহলে কি হইলো? সে তার মতো করে কি আমাকে একটা ফরম্যাট দিছে, তাই না? তো এই জিনিসটা আর কি, যদি আমাদের কাজের দ্রুততার জন্য প্রয়োজন হয় আমরা এটা করতে পারি। এবার আসুন এনভায়রনমেন্টের মধ্যে আমরা একটু দেখব, বুলেটটা দেখব। হ্যাঁ, বুলেটের মধ্যে ধরেন আমি আপনাদেরকে কয়েকটা নামকরণ করা দেখাবো। আর আমরা এখানে হোম মেনুর আন্ডারে গত ক্লাসগুলোতে হয়তো দেখছি কিভাবে লেখার সাইজ বড় করে ছোট করে লিখে দিছিলাম শর্টকাটগুলা। আচ্ছা, তো এবার আসেন, এই যে লেখাগুলা দেখা যাচ্ছে, এই লেখাগুলাকে আমরা ফরম্যাট করতে হইলে এখানে কি করব? ফন্টের আন্ডারে লেখার সাইজ বড় করা, ছোট করা। কোনো লেখাকে যদি হাইলাইট কালার হিসাবে অল ক্যাপিটাল লেটার করতে হয়, মোস্ট ইম্পর্টেন্ট। ধরেন যে ভিডিও প্রোভাইড আ পাওয়ারফুল ওয়ে, যে সেন্টেন্স উপরের যে কলামটা, আমি চাচ্ছি যে এটা যতগুলো শব্দ আছে সব কি হবে? ক্যাপিটাল লেটার হবে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা এই বরাবর একদম উপরে সেন্স কেজ একটা ফরম্যাট পাবো, এখানে আপার কেস নামে একটা অপশন আছে, ক্লিক করে কি করলাম? আপার কেসে করলাম। এখন আপার কেস করলে কি হবে? দেখেন সবগুলো ওয়ার্ড ক্যাপিটাল লেটার হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, রিসেট করব কিভাবে? আগের অবস্থায় নিয়ে আসবো, কন্ট্রোল জেড দিব, অথবা আরেকটা বাটন আছে দেখেন, এর মধ্যে একটা ইরেজারের মতো আছে, বা আমরা কন্ট্রোল স্পেস বার দিব, যেটা আপনার সহজ হয়। আমি এখানে ক্লিয়ার ফরম্যাট দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে এটার যে ফরম্যাটটা, এটা মানে হচ্ছে কন্ট্রোল স্পেস বার যেটা দিলাম। এখন এটা কিন্তু এই মানে আমাদের যে সেন্স কেসটা আছে এটার মধ্যে কিন্তু কাজ করে নাই,
তবে আপনি যদি এখানে বিভিন্ন কালার ভ্যারিয়েশন বা লেখার সাইজ বড় ছোট করেন, যেমন আমি লেখার সাইজটা বড় করলাম, এবার আমি এখানে ক্লিয়ার রিসেট দিলে ওই জিনিসটা কাজ করছে। কিন্তু আপার কেস যেটা, কিছু কিছু ক্ষেত্রে এটা আপার কেস লোয়ার কেস এই জিনিসগুলো কাজ করবে না। লোয়ার কেসের কাজটা কি জানেন? সবগুলো ছোট হবে। তো আমাদের যেমন এখানে হচ্ছে আমি লেখার সাইজটা বড় করে যদি ক্লিয়ার ফরম্যাট দিই তাহলে কিন্তু কাজ হচ্ছে, কিন্তু লেখার যে সেন্স কেসটা করছি আপার কেস, কিছু ক্ষেত্রে এটা কাজ করে না। আমাদের অধিকাংশ ক্ষেত্রে এটা কাজ করবে। যেমন আমি এটাকে সিলেক্ট করলাম, লেখার সাইজকে একটু বড় করলাম, বোল্ড করলাম, এই জিনিসগুলো আপনারা পারবেন। এবং হচ্ছে ইটালিক করলাম কিংবা আন্ডারলাইন করলাম, এবং এখানে হচ্ছে কি একটা কালার ব্যবহার করলাম আমরা, গ্রিন নাকি। আচ্ছা, এবার কন্ট্রোল স্পেস বার, অথবা এখানে কি করব, এই যে ইরেজারটা এটা দিলে কি হবে, স্বাভাবিক অবস্থায় চলে আসবে। কথা হচ্ছে এখানে যদি আপার কেস করি, আপার কেস কিন্তু রয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন এখানে আপার কেসের এটা ক্লিক করছি, যে আপার কেসের সাথে হ্যাঁ ইরেজারটা মানে ক্লিয়ার ফরম্যাটে কি হয়েছে, আমার আগের অবস্থায় চলে আসছে না। লেখার সাইজ কত? বাই ডিফল্ট যে সাইজটা, আমরা যখন ওয়ার্ডটা অন করি তখন আমাদের ক্যালিব্রি বডি ফন্ট টাইপফেস থাকবে, লেখার সাইজ কত থাকবে? 11 থাকবে, এটা হচ্ছে ডিফল্ট। তো আমরা স্ট্যান্ডার্ড সাইজ কত বলছিলাম? 16, 14, অনেক ক্ষেত্রে আমরা 18 ব্যবহার করে থাকি। আচ্ছা, তো এবার আসেন এই লেখাকে আমরা হচ্ছে দেখার পরে আমরা এখানে দেখব প্রতিটা লেখার যে প্যারাগ্রাফটা হয়েছে, এখানে দেখেন প্রতিটা প্যারাগ্রাফের মাঝে একটা হিডেন স্পেস দেখা যাচ্ছে, প্রতিটা প্যারাগ্রাফেই কিন্তু আছে। এখন এই যে স্পেসটা দেখা যাচ্ছে, বর্তমানে এখানে কয়টা পেজ আছে? একটা পেজ আছে। ধরুন আমরা আরো কয়েকটা কপি করব, কয়েকটা প্যারাগ্রাফ নিলাম, ধরেন 4টা বা 5টা প্যারাগ্রাফ নিয়ে কন্ট্রোল সি কপি, কপি করার পরে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। বর্তমানে আমাদের এখানে পেজ নাম্বার কয়টা আছে? 2টা। তাহলে এখন এমন কিছু করা যায় কিনা যে 2টা পেজকে আমরা কনভার্ট করে একটা পেজে নিয়ে আসবো। লেখার সাইজ যেটা আছে 11 সেটা থাকবে, কিন্তু এই যে এখানে নিচে কয়টা প্যারাগ্রাফ আছে? 1টা 2টা 3টা, হ্যাঁ 3টা প্যারাগ্রাফ আছে। তো আমরা কি করব, এই যে পেজটা দেখা যাচ্ছে পুরো পেজটাকে সিলেক্ট করে একটা অপশন ব্যবহার করব যেটাকে আমরা প্যারাগ্রাফ এন্ড লাইন স্পেসিং বলি। সেটা কোথায় আছে? প্যারাগ্রাফেই আছে। প্যারাগ্রাফ বরাবর একটু উপরে খেয়াল করবেন, প্যারাগ্রাফ এন্ড লাইন স্পেসিং। এটার মধ্যে এসে আমরা চাইলে প্রতিটা লাইনের মধ্যে দূরত্ব কতটুকু হবে সেটা এর মাধ্যমে দিতে পারবো। এই যে যেমন আমরা যদি 3 পয়েন্ট করে দিই, প্রতিটা লাইনে অনেক বেশি গ্যাপ হয়ে গেছে না? তবে আমরা সেটা করব না, আমরা বাই ডিফল্ট 1.5 বা 10 এগুলা থাকে, এটা আমরা আমাদের কনসার্ন না। আমরা হচ্ছে প্রতিটা ঘরের মধ্যে দেখেন এই লাইন এবং এই লাইন দেখা যাচ্ছে, এই 2টা লাইনের মধ্যে যে গ্যাপটা আছে, হিডেন স্পেসটা আছে, এটাকে রিমুভ করব। তো একটু খেয়াল করে দেখুন, যখন আমি প্যারাগ্রাফ এন্ড লাইন স্পেসিং অপশনে এসে একদম নিচে লেখা আছে রিমুভ, লেখা আছে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ, খেয়াল করেন রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ, এটার মধ্যে ক্লিক করলাম। এবার দেখেন পেজ নাম্বার 2টা আছে, কিন্তু মনে হচ্ছে কি এখানে সব লেখা এক জায়গায় চলে আসছে না, স্পেসিংটা কমে গেছে। কিছু কিছু ক্ষেত্রে আমাদের এটা প্রয়োজন হবে। যখন ধরেন আমি একটা সিভি তৈরি করলাম, দেখবেন ইন্টার দেওয়ার সাথে সাথে বড় একটা গ্যাপ জেনারেট হয়। আমি চাইতেছি গ্যাপ কমানোর জন্য, কিন্তু পারতেছি না, তখন এই প্যারাগ্রাফ লাইন স্পেসিংটা কাজ করবে। ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন আরেকটা জিনিস, আমরা ধরুন এখানে বুলেটটা ব্যবহার করব। বুলেট বলতে বোঝাচ্ছি নাম্বারিং। যেমন আমি হচ্ছে, যেহেতু আমরা কি অফিস ম্যানেজমেন্ট প্রোগ্রাম শিখতেছি, হ্যাঁ এমএস অফিস ম্যানেজমেন্ট প্রোগ্রাম, যেমন এইখানে একটা ভুল আছে তাই না, আমরা অপশন ক্লিক করে সাজেশন থেকে ঠিক করে নিতে পারি। আচ্ছা, এমএস এর মধ্যে সাজেশন আছে, আমি বড় হাতের ব্যবহার করে নিলাম, তাহলে এটা কি রাইট আছে, গ্রামার চেক দিছে। আচ্ছা, এবার এই লেখাটাকে বড় করব, হ্যাঁ সাইজটাকে এখান থেকে স্ট্যান্ডার্ড ধরেন আমি 18 সাইজ করলাম, লেখাটাকে গাঢ় করে নিলাম, বোল্ড। আচ্ছা, এবার এটার মধ্যে একটা কালার দিয়ে নিলাম। আচ্ছা, এখন অফিস ম্যানেজমেন্ট প্রোগ্রামে আমরা শিখবো কি কি? এক হচ্ছে কি শিখবো বলেন? ওয়ার্ড শিখবো তাই না, শর্টকাটে লিখছি। তারপর ধরেন আমরা শিখবো এক্সেল, এরপর হচ্ছে পাওয়ার পয়েন্ট, এই 3টা। এখন এই 3টার কালার বর্তমানে বাই ডিফল্ট কত? 18 আছে। আমরা চাইলে ক্লিয়ার ফরম্যাট করে কি স্বাভাবিক 11 সাইজে নিয়ে আসতে পারি। লেখার কালার সব পরিবর্তন হয়ে গেছে। এখন এমএস অফিস যে প্রোগ্রামটা, এটা চাচ্ছি একটু বেশি স্ট্যান্ডার্ড হবে এবং বড় হাতের হবে। কেউ কি বলতে পারবেন কিভাবে করব?
বড় হাতের, হ্যাঁ সেন্টেন্স কেস না, সেন্স কেস যেটা, হ্যাঁ হ্যাঁ সেন্স কেসে যাব, তারপরে আপার কেস করে দিব, তাহলে বড় হাতের হয়ে গেছে। এই একটা কাজ করছি। আর একটা কাজ করব, সেটা হচ্ছে এই যে লেখাটা দেখা যাচ্ছে, লেখার মধ্যে লেখার সাইজটা আরেকটু বড় করলাম এবং এটার মধ্যে আরেকটা স্টাইল দিলাম। স্টাইলটা কি হবে, আমরা এখানে ক্যালিব্রি বডি যে টাইপফেসটা দেখা যাচ্ছে ফন্ট, এখান থেকে এজেন্সি এফডি মানে একদম প্রথম ফন্ট যেটা দেখা যাচ্ছে এজেন্সি এফডি এটা দিলাম, তাহলে কি দেখতে আরেকটু সুন্দর হলো। হ্যাঁ আচ্ছা, এবার এখানে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলা যে লিখছি ভাই, এগুলার মধ্যে বাই ডিফল্ট কিন্তু একটা স্পেস আছে। কিছুক্ষণ আগে যেটা আলোচনা করছিলাম আপনাদের সাথে, দেখেন আমরা এখানে এসে ড্রপডাউন মেনু থেকে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ দিলে ওয়ার্ড এবং এক্সেলের মাঝখানে একটা গ্যাপ ছিল, সেটা কমে যাচ্ছে। এটা কেন হয়েছে, বাই ডিফল্ট আমরা যখনই ইন্টার দিই এটার মধ্যে কি হবে, একটা হিডেন স্পেস তৈরি হবে। তো এটা আমাদের কিছু ক্ষেত্রে প্রয়োজন, অনেক ক্ষেত্রে প্রয়োজন হয় না। যখন প্রয়োজন হবে না সিলেক্ট করব, করে কি করব, এখানে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ করে দেব। আচ্ছা, এমএস অফিস ম্যানেজমেন্ট প্রোগ্রাম যেটা, এটার মধ্যে তিনটা জিনিস শিখতেছি। তাহলে এটা কি, এটা পয়েন্টের একটা ক্যাটাগরি মানে গ্রুপ। তো এই গ্রুপিং করার জন্য আমরা এখানে চাইলে কি করতে পারি, নাম্বারিং যে বুলেট ফরম্যাটটা আছে, কোথায়, প্যারাগ্রাফের একদম উপরে নাম্বারিং ফরম্যাট আছে, এখানে জাস্ট ক্লিক করলাম। আচ্ছা, কি কি আসলো আমার সামনে, 1 2 3। আচ্ছা, এই 1 2 3 কি আমি লিখছি না অটোমেটিক চলে আসছে, অটোমেটিক আসছে। আচ্ছা, এবার ওয়ার্ডের মধ্যে আমরা আবার কি কি শিখবো, যেমন কি এক্সাম্পল আমরা শিখবো টেক্সট কিভাবে ফরম্যাট করতে হয়, কিভাবে সেভ করতে হয়, কিভাবে টেবিল তৈরি করতে হয়, তাই না? এখন এই জিনিসগুলো যেহেতু ওয়ার্ডে শিখবো, এটা কিসের গ্রুপের অংশ, পাওয়ার পয়েন্টের না এক্সেলের? এক্সেল কেন হবে ভাই, ওয়ার্ডের। মনে রাখবেন আমি যেটা বলবো চিন্তা করবেন তার বিপরীত না, বুঝছেন? আচ্ছা, এবার ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পরে দেখেন বাই ডিফল্ট কি আছে, 2 লেখা আসছে না? এখন আমরা 2, এটা তো 2 এর ক্যাটাগরি হবে না, এটা কিসের ক্যাটাগরি হবে, ওয়ার্ডের ক্যাটাগরি হবে। যেমন এখানে ওয়ার্ডের কি কিছু মডিউলে কি আছে, যেমন টেক্সট ফরম্যাটিং আছে, তারপর অবজেক্ট আছে, হেডার ফুটার আছে, তাই না? এখন আমি কিবোর্ড থেকে একটা বাটন আছে এখানে, ট্যাব বাটন, হ্যাঁ ট্যাব বাটন দিব। ট্যাব বাটন দিলে দেখেন এইখানে একটু খেয়াল করবেন, সাইজটা একটু পরিবর্তিত হবে। এখন 2 আছে, ট্যাব দেওয়ার পরে এটা এ হয়ে যাবে, খেয়াল করছেন? তার মানে 1 এর আন্ডারে এ বি সি জেড, আপনি যত ইচ্ছা যান, সমস্যা নাই। ঠিক আছে, ট্যাব দিলাম। এবার আমি এখানে লিখলাম, ধরেন লিখলাম যে প্রথমে টেক্সট ফরম্যাটিং, তারপর হচ্ছে ধরেন হেডার দেখবো, হেডার HEADER, তারপর হচ্ছে FOOTER, তারপর ধরেন আমরা দেখবো টেবল। এভাবে আরো অনেক কিছুই আছে। তারপর ধরেন কিভাবে পিকচার অ্যাড করা যাবে সেটাও দেখতে পারি। আচ্ছা, এটা কি ওয়ার্ড ক্যাটাগরিতে না? এখন আসেন টেক্সট ফরম্যাটিং যেটা, টেক্সট ফরম্যাটিং বলতে কি শুধু টেক্সট ফরম্যাটিং বোঝায়? এটার মধ্যে অনেক কিছু আছে। কি কি আছে, যেমন আমি ইন্টার দিলাম, এখন কিন্তু এ বরাবর টেক্সট ফরম্যাটিং এ এসে যখন ইন্টার দিব আমার এখানে বি চলে আসছে না? আবার আমি ট্যাব দিব। এই ট্যাব মানে কি, টেক্সট ফরম্যাটিং এর গ্রুপ, হ্যাঁ সাব পয়েন্ট যেটা। এখন ট্যাব দিলাম, ট্যাব দেওয়ার পরে কি এবার রোমান সংখ্যা আসছে আমার সামনে। এই রোমান সংখ্যা আমি কি কি দিব, যেমন আমি টেক্সট ফরম্যাটিং এ শিখতেছি বোল্ড, কিভাবে বোল্ড করতে হয়, তাই না? তারপর আমি শিখছি কিভাবে ইটালিক করতে হয়। এরপরে আমি ইন্টার দিলাম, আমি কি নাম্বারগুলো লিখতেছি না, সেই ইন্টার দেওয়ার পরে অটোমেটিক্যালি আসতেছে। আচ্ছা, এবার আমি লিখলাম কি আন্ডারলাইন, আন্ডারলাইন। এখন আন্ডারলাইন বলতে বোল্ড বলতে কি বুঝি, ধরুন আমি সিলেক্ট করলাম, এটাও একটু খেয়াল করেন, এগুলা তো প্রতিদিন দেখানো হবে না। এখানে বি তে ক্লিক করলে বোল্ড হবে, সিলেক্ট করে নিলাম আর কি লেখাটা, তারপরে এখানে সিলেক্ট করে এটাকে ইটালিক করে দিলাম, একটু বাঁকা হয়ে গেছে। তারপরে বাকি যেটা আছে আন্ডারলাইন, এটাকে আমরা কি করব, এখানে ইউতে ক্লিক করলাম। এরপর আরো আছে, যেমন স্ট্রাইক থ্রু আছে, তারপর হচ্ছে এখানে কি আছে, সাবস্ক্রিপ্ট আছে, সুপারস্ক্রিপ্ট আছে, এগুলারও কিছু কাজ আছে। যেমন কি কিছু আছে উপরে হয়, কিছু নিচে হয়, ঠিক আছে? আর এগুলো আমি এখন যাচ্ছি না। এবার আমি এক্সেলে আসলাম। এখন এক্সেলে আমাদের এখানে কি মডিউলে 2 এর পরে ইন্টার দিচ্ছি, বাম পাশে বর্তমানে কি 3 আসছে না?
মানে যদি আমার কি করতে হয় স্পেসিফিকভাবে সাবগ্রুপ করতে হয় তাহলে আমরা বুলেট ব্যবহার করতে পারি। এবার আরেকটা জিনিস দেখেন, ধরুন আমি এই যতগুলো লেখা আছে সবগুলোর বুলেটটা একদম উঠাই দিব, মানে প্রথম লাইনে নিয়ে আসবো। প্রতিটা কি সিলেক্ট করা হয়েছে না? করার পরে আমি এই নাম্বারিং আবার ক্লিক করলাম, চলে আসছে আগের জায়গায়। এবার আমি বারবার ডানে বামে নিব না, আমি চাচ্ছি যে সব একসাথে চলে আসবে। আবার বুলেটে ক্লিক করবেন, ঠিক আছে? এটাকে আমরা যে ট্যাব ব্যবহার করছি না এই জায়গার মধ্যে, এই ট্যাবগুলোকে আপনি সিলেক্ট করে করে ব্যাক স্পেস দিয়ে আগের অবস্থায় নিয়ে আসতে পারবেন। বুলেটের মধ্যে এবার আসেন, বুলেট যেটা বলছি কিছুক্ষণ আগে আলোচনা কি হয়েছে? বুলেটস নাকি নাম্বারিং? বুলেট আলোচনা হয়েছে না? হ্যাঁ এই তো গুড, হ্যাঁ নাম্বারিং আলোচনা হয়েছে, মানে এইটা। তাহলে এরপরে বাম পাশে যেটা আছে যেটাকে আমরা বুলেট বলি, বাই ডিফল্ট এই বুলেটটা মোস্ট ইউজ। এই যে এরকম একটা বুলেট দেখা যাচ্ছে, এটা সব থেকে বেশি ব্যবহৃত হয়। কিন্তু এখানে আরো অনেকগুলো প্রোগ্রাম ফাংশন আছে, যেমন আপনি চাইলে এটা ব্যবহার করতে পারেন। এখানে আরো স্টার বেস আছে, যেমন আমরা কি প্রোগ্রামের মধ্যে ওয়ার্ডটা শিখতেছি, এটা হচ্ছে আমাদের হেডিং। তারপর তার আন্ডারে কি গোল একটা সার্কেল, দেখেন সব কিন্তু আলাদা আলাদা। টেক্সট ফরম্যাটিং, হেডার ফুটার এটা হচ্ছে, আবার টেক্সট ফরম্যাটিং এর আন্ডারে কি আলাদা গ্রুপগুলো শিখতেছি। তো এইভাবে কি করতে পারি আমরা, সিলেকশনগুলোকে ঠিক করতে পারি। আচ্ছা এবার আমরা একদম এখানে এসে কি করলাম, ক্লিয়ার ফরম্যাটে ক্লিক করলাম, আগের অবস্থায় চলে আসছে না? এটা তো আমরা জানি, তাই না? আচ্ছা এখন আরেকটা ম্যাজিক দেখেন, সেটা হচ্ছে আমরা এখানে বুলেট ব্যবহার করব। সিলেক্ট করে এখানে একটা টিক এটাই আমাদের জন্য মোটামুটি বর্তমানে স্ট্যান্ডার্ড 4। ওকে, তাহলে আর প্রবলেমটা হবে না। কিছু লেখা ভেঙে গেছিল কিছুক্ষণ আগে, ঠিক আছে? আবার এই যে দেখেন এখানে অ্যাডজাস্টিং পয়েন্ট আছে, রাইট মার্জিন লেফট মার্জিন, মানে এটা হচ্ছে ডানে বামে বড় ছোট হবে কিনা। এই পয়েন্টারগুলো দিয়ে কি সাইজটা ছোট বড় করা যায়। যেমন আমরা যদি এখান থেকে আবার এখানে মোর কলামে গিয়ে কয়টা 5টা দিয়ে তারপর হচ্ছে এখানে সাইজিংটা কমাই বাড়াই, সেক্ষেত্রে আমার কি এটা অনেক কাজে দিবে। যেমন কিছুক্ষণ আগে এরকম ছিল না, আমরা এটাকে একটু কমাই দিলাম, ঠিক আছে? তো এইভাবে আমরা কি করতে পারি, এই বুলেটটা করতে পারি। আচ্ছা কালার করতে পারবো, লেখার কালার খুব ইজি কিন্তু এগুলা, হ্যাঁ এই টেক্সট থেকে কালারগুলা করব। তাহলে আমরা আজকে সাময়িক যে বিষয়টা শেখা হয়েছে, কিভাবে লেখাকে বড় করব ছোট করব নাকি, এবং হচ্ছে কালার চেঞ্জ করব, লেখা কি আপার কেস করব নাকি লোয়ার কেস করব। অনেকে কেটে তারপর ক্যাপস লক অন করে লেখে, দরকার নাই ভাই, যে কোনো একটা সেন্টেন্সকে কি করবেন বা ওয়ার্ডকে সিলেক্ট করে আপার কেস করে দিবেন, তাহলে হয়ে যাবে। আচ্ছা এবার আমরা একটু ভিন্ন ধর্মী জিনিস শিখি। ফাইল সেভ করব কিভাবে? প্রথমে ফাইল মেনুতে যাব, দেন আমরা কি করব, সেভ যে বাটনটা আছে এখান থেকে সরাসরি ব্রাউজে চলে যাব। ব্রাউজে গিয়ে অনেকেই এই অ্যাড্রেস বারটা বুঝে না, সেভ দিয়ে দেয়, পরে যদি বলি ভাই ফাইলটা বের করেন তখন কি ফাইলটা খুঁজেই পায় না। তো আমরা এই জন্য কি ভালোভাবে এই অ্যাড্রেস বারটা চিনতে হবে, বুঝতে হবে। দেখেন এটার ডিরেকশনটা কোথা থেকে আসছে, আগে সি ড্রাইভ, লোকাল ডিস্ক যে সি থেকে কোথায় আসছে, ইউজার থেকে কি আসছে, অ্যাডমিনিস্ট্রেটর, তারপরে ডকুমেন্ট,
তার মানে সরাসরি ডকুমেন্ট বলা ভুল হবে। এটার ডেস্টিনেশনটা যদি বুঝতে পারেন, যে কোনো ফাইল, এক্সাম্পল ধরেন আমি এখানে গিয়ে ডাউনলোডে ক্লিক করলাম, এখন ডাউনলোডটা কোন জায়গা থেকে এই একটা পরীক্ষা আপনাদের, বুঝছেন? এই ফাইলটা যখন আমি খুঁজবো, খুব ইজি আপনার না, আমার এই কম্পিউটারটা বন্ধ করলে তো এটা এমনি চলে গেল, তাই না? তো এটাকে আমি সহজভাবে আপনাদের, আজকে যদি এটা বুঝেন, আপনাদের পুরো কোর্স শেষ যদি এই জিনিসটার এই ম্যানেজমেন্ট বুঝেন, আমি সফল বা আপনারা সফল। ফাইলটা কোথায় সেভ হচ্ছে দেখেন, আমি ফাইল এক্সপ্লোরারকে ওপেন করলাম এখানে, হ্যাঁ, এই ম্যানেজমেন্টটা ধরেন আমি এইভাবে খুঁজলাম, ডাউনলোডে আছে নাকি ডকুমেন্টে আছে নাকি কোথায় আছে, খুঁজে পাচ্ছি না। সহজ একটা ওয়ে আছে ভাই, হ্যাঁ, রিসেন্ট অপশন আছে, ওটা দেখাবো, একটু ধাপে ধাপে দেখেন। প্রথমে ধরেন যেহেতু এই ফাইলটা সেভ হয়েছে, তাই না, এটাকে আমি কয়েক নিয়মে দেখতে পারি। আমি ফাইল মেনু থেকে ওপেনে যেতে পারি। কোথায় যাচ্ছি? ফাইল থেকে ওপেনে যাওয়ার পরে দেখেন আমার সামনে রিসেন্ট ডকুমেন্ট নামে একটা অপশন আছে, যেটা কি বলছে, সি টাইপের ইউজার অ্যাডমিনিস্ট্রেশন পিকচারের আন্ডারে ভিডিও। আমি কিন্তু ওপেন করি না, কিন্তু আমার ধারণা আমি ডেস্টিনেশন কোথায় নিয়ে নিছি। কিন্তু ধরুন আপনাকে এখানে গিয়ে আপনার কেউ বললো মেইল করার জন্য, মানে ইমেল, একটা ফাইল কিছুক্ষণ আগে যেটা সেভ করছি এটাকে মেইল করার জন্য, এন্ড আপনি তাকাইছিলেন ওইদিকে, আমি আপনাকে মানে ডিরেকশন ওইদিকে দিলাম। যারা দেখে নাই, ম্যাক্সিমাম দেখতো না, তো এই না দেখা অবস্থায় যে ফাইলটা, এখন আমি আপনাকে কি করলাম, একটা ইমেল করতে হয়। কম্পোজে গিয়ে কি করতে হবে, একটা ঠিকানা লিখতে হবে। যেমন ধরেন একটা না ইমেল লিখলাম, ইউর email@gmail.com, ঠিক আছে, এভাবে লিখলাম, ওকে দিলাম। এবার হচ্ছে কি সাবজেক্ট দিলাম। এখন আমাকে বলতে কি, কিছুক্ষণ আগে আমি যে কাজটা করছি সেই ফাইলটাকে আপনার পাঠাইতে হবে। এখন এই ফাইলটাকে আমরা জানি এখানে অ্যাটাচ ফাইল আছে একটা, হ্যাঁ, অ্যাটাচ ফাইলের মাধ্যমে কি করি ভাই, কম্পিউটারে তাকাবেন না, হ্যাঁ, প্রজেক্টরে তাকান। এখানে অ্যাটাচ ফাইলে এসে এই ফাইলটাকে খুঁজে বের করতে হবে। এই অবস্থায় কে খুঁজে বের করতে পারবে ফাইলটা? অনেক ঝামেলার না? কিন্তু আপনি কি জানেন এখান থেকে জাস্ট 2 ক্লিকে এটা বের করা যায়। এক ক্লিক দিব খোঁজার জন্য, আর একটা জাস্ট হচ্ছে মেইলটা পাঠানোর জন্য। এটা একটু ভালোভাবে দেখবেন। যারা উইন্ডোজ 11 ব্যবহার করেন তাদের জন্য একটা মেনু থাকবে একদম উপরে, হোম মেনু। আর যারা উইন্ডোজ 10টা ব্যবহার করেন তাদের জন্য এই ড্রপ ডাউন মেনুটাকে একটু উপরের দিকে উঠাবেন। উঠাই এখানে লেখা আছে কি, কুইক অ্যাক্সেস। কুইক অ্যাক্সেসে চলে যাবেন সরাসরি। কুইক অ্যাক্সেসে কি থাকে, রিসেন্ট ফাইলগুলো থাকে। তাহলে কিছুক্ষণ আগে আমি যেটা সেভ করছি সেটা কোথায় আছে, কুইক অ্যাক্সেসে গিয়ে রিসেন্ট একটু নিচের দিকে দেখেন, এই ফাইলটাই কোথায় এটা সেভ আছে দেখেন, ডিসপিসি পিকচার। এবার আমি চাইলে ওটার ডেস্টিনেশনে যেতে পারি। কি করব, এই যে মাঝখানের যে আঙ্গুলটা, হ্যাঁ, অপশন ক্লিক করব। অপশন ক্লিক করে ওপেন, এখানে দেখবেন ফাইল লোকেশন লেখা আছে, ওপেন ডাবল ক্লিকে হাইলাইট করা, তাই না? মানে এটার ফাইল লোকেশনটা কোথায় আমরা সেটা খুঁজে নিচ্ছি আর কি, ফাইল লোকেশন। তার মানে আপনাদের যখন আমি ওইদিকে তাকাইতে মানে বলছিলাম, আমি পিকচারের মধ্যে এটাকে সেভ করে নিয়েছিলাম। জাস্ট এবার কি করব, ওপেন করে নিব। ক্লিয়ার? যারা উইন্ডোজ 11 ব্যবহার করেন তাদের উপরে লেখা থাকবে কি, হোম লেখা থাকবে। আচ্ছা, ওপেন করলাম। এবার এটা আপলোড হচ্ছে এখানে। পারবেন এই বিষয়টা? যে কোনো ফাইল খুঁজতে পারবেন?
মানে যে কোনো ফাইল যদি ওয়ার্ডে অন থাকে আপনি কিসে যাবেন, রিসেন্টে যাবেন। রিসেন্টে গেলে ডেস্টিনেশনটা দেখাই দিবে। ডেস্টিনেশনটা অনেকভাবে আনা যায়। দেখেন এইখানে যখন আমরা এই অ্যাড্রেস বারের মধ্যে ক্লিক করি, এটাকে চাইলে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারি। ধরুন আমাদের ফাইলটা কোথায় আছে, পিকচারে, তাই না? পিকচারে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি কি করছি, কিবোর্ড থেকে কপি করছি। কপি করার পরে আমরা এখানে অ্যাটাচ ফাইলে আসলাম। অ্যাটাচ ফাইলে এসে ধরেন আমার সামনে এইরকম একটা দিস পিসি অপশন চলে আসছে। এবার আমি এখানে ক্লিক করে কন্ট্রোল ভি পেস্ট করে ইন্টারফেস করব, তাহলে এখানে চলে আসবে। বুঝছেন? মানে আমি ওইখানে জানি ডেস্টিনেশন কি রকম, কিন্তু এখানে খুঁজে নিতে হবে, এজন্য ওটাকে কপি করে আবার এখানে নিয়ে নিছি। এই জিনিসগুলো যদি আপনারা বুঝতে পারেন তাহলে অনেক ইজি হয়ে যাবে। মানে আপনাদের ফাইল ম্যানেজমেন্টটা, অনেকের এই সমস্যাটা হয়, মানে সব করছে ফাইল সেভ দিতে মনে থাকে না, বা ফাইলের নাম দেয় না, বা ফাইলটা সেভ করলে কোথায় সেভ হচ্ছে এটা খুঁজে পায় না। বুঝছেন? আচ্ছা, যাই হোক, তো এটা হচ্ছে আপনাদের জাস্ট একটা কি ওভারভিউ দেওয়া হয়েছে। এখন আমাদের আরো ইন্টারেস্টিং একটা বিষয়, সেটা হচ্ছে কিভাবে আমরা এআই রিলেটেড ইমেজ তৈরি করব। হ্যাঁ, এটা হচ্ছে কি রকম, ধরেন আমি আমার মনকে যেটা বলবো এটা আমি টাইপ করব, এখানে টাইপ করার পরে ও রিলেটেড ছবি আমাকে দিয়ে দিবে। যেহেতু আমাদের এই রিলেটেড কিছু জিনিস জানার দরকার আছে, আমরা একটু এই জিনিসটা একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করব, ঠিক আছে? তো এর জন্য আমরা কি করব, একটা ওয়েবসাইট ব্যবহার করব। আপনারা চাইলে লিখে নিতে পারেন ফ্রি, এখানে লিখবো এআই ইমেজ জেনারেটর, ফ্রি লিখে ফ্রি, তারপর কি এআই ইমেজ জেনারেটর, এটার মধ্যে ক্লিক করলাম। এবার আমার সামনে অনেকগুলো ওয়েবসাইট চলে আসছে, ডিপ এআই, ফ্রি পিক, ক্যানভা, সবগুলোর কাজ কি সিমিলার, ঠিক আছে? হ্যাঁ, ফ্রি পিক, ফ্রি এআই ইমেজ জেনারেটর বা এআই ইমেজ জেনারেটর শেষে ফ্রি লিখে দিতে পারেন। তো এরপরে ধরেন আমরা প্রথম যে ওয়েবসাইটটা ক্যানভা, হ্যাঁ, বা হচ্ছে ফ্রি পিক, আমরা 2 নম্বর ওয়েবসাইটে গেলাম, ক্লিক করে অপশন ক্লিক, ওপেন ইন নিউ ট্যাব, নতুন একটা ট্যাব। হ্যাঁ, এটা কিন্তু আপনারা মোবাইল ফোনে করতে পারবেন, আপনাদের এটা অ্যাসাইনমেন্টের মতো। হ্যাঁ, দেন আমরা অবশ্যই কি করব, এখানে সাইন ইন করে নেব। ভাই আগে হচ্ছে আমরা প্রজেক্টরটা দেখি, এখন কেউ ট্রাই করব না, এটা আমরা করব, পরে করব। আচ্ছা, এবার এই এআই ইমেজ জেনারেটর যেটা দেখা যাচ্ছে, এখানে হচ্ছে আমি ধরেন একটা বিষয় লিখব, জাস্ট কি করলাম, জেনারেটে ক্লিক করে দিলাম, একটু সময় নিবে। এরকম আরো অনেক ওয়েবসাইট আছে। এখন এই জেনারেটর মধ্যে দেখেন বাই ডিফল্ট সে কি 4টা জেনারেট করে দিছে। এখানে 14 একটাতে কয়টা করে, ধরেন 4টা করে, মানে ক্রেডিট চলে যায় যখন আপনি এটা লগইন করবেন। লগইন করলে এই রিলেটেড আসবে। দেখেন প্রিভিয়াসলি আমি কয়েকটা, যেমন এই যে একটা বয়, হ্যাঁ, লাইটিং স্টুডিও সেটআপ হয়ে গেছে না, আপনি এটা যা বলবেন তাই আসবে। কিছুক্ষণ আগে আমি বলছিলাম কি, বাংলাদেশ এন্ড আমেরিকা ফ্ল্যাগ উইথ হ্যাভিং আ গুড রিলেশন উইথ কি ইলন মাস্ক। ইলন মাস্কের একটা ছবি থাকবে যেটার মধ্যে কি বাংলাদেশ আমেরিকার একটা মানে চুক্তি বা সম্পর্ক বোঝাচ্ছে। এখন কি সে, আমরা জানি স্পেসএক্স রিলেটেড যে এগুলা, ওই থিমের ওয়াইজ কি ওকে একটা হেলমেট পরায় ওই ছবিটা দিছে, ব্যাকগ্রাউন্ডে কি দিছে, আরেকটা বাংলাদেশের ফ্ল্যাগ এবং আমেরিকার একটা ফ্ল্যাগ দিছে। এখানে লিখছিলাম কি বাস অ্যাক্সিডেন্ট, কিসের, সমুদ্রে বাস অ্যাক্সিডেন্ট, যেটা অসম্ভব, তাই না? কিন্তু সে আমাকে কি সমুদ্রের একটা এই যে পানির ছবি, আবার এখানে কি ফায়ার, হ্যাভিং ফায়ার অন বাস, মানে আমি বলছি কি বাসে আগুন ধরবে, সে কি বাসের ছবিটা দিচ্ছে আগুন ধরা, তারপরে হচ্ছে কি সমুদ্রের মধ্যে। আপনি যদি চান ভাই এই ছবিটা, এই যে ছবিটা দেখা যাচ্ছে এটা যদি চলতেছে, হ্যাঁ ভাই, হ্যাঁ অবশ্যই গুগল দিয়ে লগ ইন করবেন। আপনারা সবাই এটা মোবাইল ফোনে করবেন। মোবাইলে তো আমাদের সবার কি থাকে, জন্মগতভাবে একটা জিমেল থাকবে, তাই না? জিমেলটা দিয়ে লগ ইন করে নেবেন। আচ্ছা, এগুলাকে আমরা ডাউনলোড করে কি করতে পারি, নিজের ব্যক্তিগত ব্যবহার করতে পারি। তো আমরা আরো অ্যাডভান্স দেখবো, সেটা হচ্ছে একটা ছবি, ধরেন আপনার ছবি বলছিলাম মেবি, সেটা কি করবে, যাতে চলে বা হাসে বা হাঁটাহাঁটি করতেছে, এরকমও বানাইতে পারবো। এই জিনিসগুলো আমরা ধাপে ধাপে দেখবো। এরপরে দেখেন একটা মানুষ কুরআন মাজিদ পড়তেছে মসজিদে মানুষের সামনে, তাই না?
এই জিনিসটাও কিন্তু চলে আসছে। আপনাদের হোমওয়ার্কটা কি তাহলে? হোমওয়ার্ক হচ্ছে আপনারা মনের মতো গল্প তৈরি করবেন, গল্প তৈরি করে সেটাকে কি করবেন, একটা ছবি তৈরি করে ডাউনলোড দিবেন, ডাউনলোড দিয়ে এটা আপনারা এবার গ্রুপের মধ্যে দিতে থাকবেন। ক্লিয়ার? আজকে দেখতে চাই কে কত সুন্দর সুন্দর এআই কাল্পনিক গল্প বানাবেন। যেমন কি, এই যে এখানে ধরেন ডিপ এআই আছে না, এটা একটু ভালো ওয়েবসাইট, ডিপ এআই, এখানেও যেতে পারেন। তো ডিপ এআই এর মধ্যে ধরেন আমি লিখে দিলাম যে ছাগল আকাশে উড়ে, অবিশ্বাস্য বিষয়, তাই না? আচ্ছা, এবার আমি ধরেন লিখলাম, আচ্ছা এটা না, তাহলে মুরগি তো উঠতে পারে, কিছু এমন একটা জিনিস যেটা আকাশে উড়ে না। আচ্ছা ধরেন কাউ লিখলাম, হ্যাঁ, কাউ ফ্লাইং, হ্যাঁ, ফ্লাইং ইন দা স্কাই। এখন গরুর উপর হচ্ছে একটা বাচ্চা, বাচ্চা বসে আছে, যেটাও কি অবিশ্বাস্য। তাহলে একটা বেবি লিখলাম, হ্যাঁ, উইথ আ বেবি, আচ্ছা হেড লিখে দিলাম। এবার আমি এখানে জেনারেটে ক্লিক করলাম, দেখি আমাকে সে কি রিলেটেড সাজেশন দেয়। একটু টাইম নেবে। আমি 3টা ওয়েবসাইটের নাম লিখে দিচ্ছি, আপনারা দেখে দেখে লিখে নেন, এটা আপনাদের ব্যক্তিগত অনেক কাজে লাগবে। হ্যাঁ, যেমন
একটা বাংলাদেশের সম্পর্কে বা সৌন্দর্য নিয়ে বলতেছি, এটা কি, এটা চলমান একটা জিনিস, এরকম কি কপিরাইট ইস্যু হইতে পারে। আপনারা এখান থেকে ছবি নিয়ে নিশ্চিন্তে ডিজাইন, তারপর হচ্ছে যে কোনো ধরনের কাজ করার ক্ষেত্রে ব্যবহার করেন, সার্চ দেন, যেটা দরকার ওটা লিখে সার্চ দেন, দেখেন ছবির অভাব নেই, দারুণ দারুণ ছবি আছে। বুঝছি ভাই। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের একটা সামারাইজ। আমরা সামনে আরো নতুন কিছু জানবো, তবে আজকে এখানে শেষ করব। কারো প্রশ্ন আছে কিনা কোনো?